নারী জাতের কলঙ্ক। এটাই তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বাবুর কলঙ্ক, এটাই তো মমতা আপার কলঙ্ক, এটাই তো মমতা বাবুর কলঙ্ক, এটাই তো মমতা ব্যানার্জির কলঙ্ক। আজকে যে নারী ধর্ষণ হচ্ছে, অভয়াকাণ্ড থেকে আরম্ভ করে ল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, মমতা ব্যানার্জি তো একটাই জিনিস জানে, মরলেই টাকা। অর্থাৎ মমতা ব্যানার্জি কি তার বাপের টাকা দেয়, নাকি মমতা ব্যানার্জি কালীঘাটে টাকা ছাপায়, নাকি নবান্নের টাকা ছাকায়, নাকি মমতা ব্যানার্জি শ্বশুর, শ্বশুর তো হবে না, ও তো বিয়েই হয়নি, তা মমতা ব্যানার্জির খালু আপ্পার টাকা। আজকে মমতা ব্যানার্জি জনগণের টাকা নিয়ে মৎসব করছে, লজ্জা করে না? বেহার নির্লজ্জ নারী হয়ে বাংলার নারী ধর্ষণ হচ্ছে। আমাদের রাজ্যে দেখা যাচ্ছে যে এর আগে বারবার করে নারীদের উপর নির্যাতন হচ্ছে। এর আগে আমরা আরজিকর দেখেছি, এরপর আবার কসবা ল কলেজ। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও যে বারবার এরকম নারীদের উপর নির্যাতন হচ্ছেন, কি বলবেন আপনি? এটাই তো আমাদের দুর্ভাগ্য, এটাই তো আমাদের নারী জাতের কলঙ্ক, এটাই তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বাবুর কলঙ্ক, এটাই তো মমতা আপার কলঙ্ক, এটাই তো মমতা বাবুর কলঙ্ক, এটাই তো মমতা ব্যানার্জির কলঙ্ক। আজকে যে নারী ধর্ষণ হচ্ছে, অভয়াকাণ্ড থেকে আরম্ভ করে ল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, মমতা ব্যানার্জি তো একটাই জিনিস জানে, মরলেই টাকা। মদ খেয়ে মরবে 2 লাখ টাকা, অভয়াকাণ্ডে মরবে 10 লাখ টাকা, ল কলেজে মরবে সেখানেও টাকা, মানে মরলেই টাকা। বড় মুর্শিদাবাদে মরবে ওয়াকআপ কেলেঙ্কারি করে, সেখানেও টাকা। অর্থাৎ মমতা ব্যানার্জি কি তার বাপের টাকা দেয়, নাকি মমতা ব্যানার্জি কালীঘাটে টাকা ছাপায়, নাকি নবান্নের টাকা ছাকায়, নাকি মমতা ব্যানার্জি শ্বশুর, শ্বশুর তো হবে না, ও তো বিয়েই হয়নি, তা মমতা ব্যানার্জির খালু আপ্পার টাকা। আজকে মমতা ব্যানার্জি জনগণের টাকা নিয়ে মৎসব করছে, লজ্জা করে না? বেহার নির্লজ্জ নারী হয়ে বাংলার নারী ধর্ষণ হচ্ছে। নারী তুমি মুখ্যমন্ত্রী, নারী তুমি স্বরাষ্ট্রমন্ত্রী, আর তোমার রাজত্বে আজকে নারী ধর্ষিত হচ্ছে, নারী ধর্ষণে খুন হচ্ছে, নারী ধর্ষণে মৃত্যু হচ্ছে। অভয়াকাণ্ডে যখন সারা বাংলা তোলপাড় হয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, উনি তখন বলে আমি রাত 2টো পর্যন্ত জেগেছি। জেগে কি করেছিলে তুমি? জেগে তুমি কি করেছিলে? ঘোড়ার ঘাস কেটেছিলে, নাকি তাড়াতাড়ি লাশটা পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছিল পুলিশ দিয়ে? হ্যাঁ, আজকে ল কলেজে আজকে যে মনোজ মিশ্র, এই মালটা কে? মালটা তো সেই তোমার প্রোডাক্ট, সেই দোলালের তাল মিছিরি আর চিহ্ন দেখিয়ে লইবেন, সেই রকম প্রোডাক্ট বাই দ্য তৃণমূল। আজকে শুধু মনোজ মিশ্র অ্যাডভোকেট আইনে 1961-এর আইন অনুযায়ী একজন অ্যাডভোকেট যে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন পাবে এবং কোনো বার অ্যাসোসিয়েশনের মেম্বার হবে, সে কোনো পেশার সাথে যুক্ত হতে পারবে না, না প্রমোটারি করতে পারবে, না ওষুধের দোকান করতে পারবে, বা কোনো সরকারি চাকরিতে। এখানে তো দেখছি ওকালতিও করছে, আবার চাকরিও করছে, মানে গাছেরও খাচ্ছে তলারও খাচ্ছে। শুধু এইরকম মনোজিৎ সারা বাংলার কলেজগুলিতে হয়ে আছে। সারা বাংলায় আপনি উত্তরপাড়া প্যারিমন কলেজে যান না, 8টা লোক তৃণমূল ছাত্র পরিষদ করতো, তারাই চাকরি পেয়েছে। সেই রানীমা খেপেছে, ঘি কোথায় ঢেলেছে, সব তো তৃণমূলের চাপে। এই জন্যই তো বাংলার বুকে আজকে 26,000 চাকরি বাতিল হয়ে গেল। বাঁচাও সাধু বাবা বলেও বাঁচাতে পারলো না। আজকে সেই মমতা ব্যানার্জিকে এই ডাইনি মুখ্যমন্ত্রী হয়ে গেছে, আজকে চাকরি খেকো মুখ্যমন্ত্রী হয়ে গেছে, আজকে অভয়া ধর্ষণকারীর মুখ্যমন্ত্রী হয়েছে, আজকে দক্ষিণ কলকাতার ল কলেজের ধর্ষণকারী মুখ্যমন্ত্রী হয়ে গেছে। তাই আমরা বলতে চাই 26 সালে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকে বাংলার সনাতনীরা জেগেছে। মুসলমানরা ওয়াকআপ আন্দোলন করতে গেলে বলছে দিল্লিতে গিয়ে করো, আমার এখানে করা যাবে না। তা বাংলার মুসলমানরাও দেখিয়ে দেবে ওয়াকআপ আন্দোলন যখন দিল্লিতেই করতে হবে। ভোট নেবার সময় তোমার নেতারা, তোমার নেত্রীরা, তোমার এমএলএরা যখন ভোট চাইতে যাবে, তাদেরকে আয়না দেখিয়ে দেবে, দিল্লির আয়না দেখিয়ে দেবে।
রাজন্না হালদার বলছে যে তার একটি নগ্ন ছবি মনোজিৎ নাকি ছড়িয়ে দিয়েছে সবার মধ্যে, এবং তিনি আরো বললেন যে টিম সিতে নাকি আরো অনেক মনোজিতের মতো দাদারা রয়েছেন, এবং এ ব্যাপারে কি বলতে চান? দেখুন, রাজন্না মেয়েটা কোনোদিন রাজনীতির ময়দানে ছিল না, বা তাকে রাজনীতির আঙিনায় কেউ দেখেনি। হঠাৎ করে 21শে জুলাই ধূমকেতুর মতো আবির্ভাব হলো, এবং তিনি সেই মঞ্চে বাঘা বাঘা লোক বক্তব্য দিতে স্থান পায় না। কিন্তু এই রাজন্নাকে বক্তৃতা দিতে দেখা গেছিল। প্রথম বক্তৃতাতেই সে কি সিপিএমের একটা স্লোগান, সিপিএমের একটা বক্তব্য, चप्पा चप्पा जब होगा गूंज गुजेगा तब अभिषेक दादा को नाम उठेगा, अभिषेक दादा को नाम करेगा, ममता दीदी को नाम, মানে আওয়াজ তুলে দিল। নকল সিপিএমের নকল করা, সেটাকে নিয়ে বাংলায় তখন রাজন্না 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 উঠে পড়ল। সেই রাজন্নাকে যখন যাদবপুরে মহিলা থেকে শুরু করে ওখানে যখন অত্যাচার হলো, ওই রাজন্নাকে দেখলাম যে উনি ড্রামা করে অজ্ঞান হয়ে গেলেন। বাবা, কত ড্রামা! সেটা মমতাকেও হার পানিয়ে দেবে। সেই রাজন্না আজকে বলছে, অভিষেক দাদা দেখো আমার নগ্ন করা ছবি তোমার মনোজিৎ করে দিচ্ছে। 1 বছর তুমি কোথায় ছিলে? ঘুমোচ্ছিলে? নগ্ন ছবি দেখতে পাওনি তখন? হ্যাঁ, আজকে তাই আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, মিডিয়ার সামনে তুমি মুখ খুলেছ, অভিষেক দাদাকে বলছো যদি বাপের বেটি হবে, যদি এক বাপের পয়দা হবে, যদি সত্যি করে তোমার নগ্ন ছবি ভাইরাল করে থাকে, যদি সত্যি করে এদের বিরুদ্ধে লড়াই করতে চাও, এসো, আমি তোমাকে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ ফ্রিতে তোমার হয়ে মামলা লড়ে দেবো, এসো হাইকোর্টে তোমার হয়ে। আর যদি নিজের নাম ফাটানোর জন্য বাজারে আবার রাজন্না ভিষেক হবার জন্য বলে থাকো, তাহলে আমার মনে হয় এটা তুমি নটঙ্কি ছাড়া আর কিছুই করছো না। এই ব্যাপারে ফিরহাদ হাকিম বলছেন যে রাজন্নাকে তিনি চেনেন না, অথচ তিনি তো 21শে জুলাই মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন। দেখুন, ফিরহাদ হাকিম, সে একটা বাংলায় কথা আছে যে বিড়াল 1000 চুয়া খেয়ে, বিড়াল 1000 ইঁদুর খেয়ে বলে হজমে যা রা হ্যায়। আজকে ফিরহাদ হাকিম 1000 গুণা করে হজে চলে গেছিল। এই হজ থেকে ফিরে আসার পরে উনি এখন অনেক কিছুই ভুলে যাচ্ছে। যে রাজন্না 21শে জুলাই মঞ্চে চপ্পা চপ্পা গুন্ড জায়গা বলে যখন বলছে, এই ফিরহাদ হাকিম তখন তালি মারছে, মুচকি মুচকি হাসছে। এই ফিরহাদ হাকিমের মেয়ে বলছে, কিন্তু যে রাজন্নার যদি কোনো কিছু বলার দরকার হয় তাহলে আমাদের পার্টিতে জানানো দরকার ছিল। তার মানে ফিরহাদ হাকিমের মেয়ে ওকে চেনে। এই ফিরহাদ হাকিমের মেয়ে রাস্তায় বেরুলে, আমি বলছি না, ফিরহাদ হাকিমের মেয়ে বলছে আমাকে চোরের মেয়ে বলছে। তাহলে চোরের মেয়ে ফিরহাদ হাকিমকে চেয়ে। এই ফিরহাদ হাকিমের বাড়িতে যখন ইডি সিবিআই যায় তখন বলছে আমি কি চোর, আই এম এ থিপ। সুজন চক্রবর্তীকে জিজ্ঞেস করুন, সিপিএমের জিজ্ঞেস করুন দিলীপ ঘোষকে, মানে দিলীপ ঘোষকে সাক্ষী সে কথাগুলো মনে পড়ছে, আর রাজন্নাকে মনে পড়ছে না। তাহলে আমার মনে হয় স্মৃতিশক্তি লোপ পেয়েছে। তাহলে বাম্বি শাকের রস খাক, নালে বেনলিয়া খাক। অনেকে বলছে যে রাজন্না হালদার তৃণমূলে সাসপেন্ড হয়েছেন বলে এবার তার বিজেপিতে যাওয়ার ইচ্ছা বা যোগ দেওয়ার ইচ্ছা হয়েছে, কি বলতে চান? বিজেপি দরজা খুললে তবে তো আসবে। বিজেপি অত সস্তার দল না। আগে যা হবার হয়ে গেছে, এখন সভাপতি শ্রমিক ভট্টাচার্য। অতএব এখন বিজেপি দরজা খুলতে গেলে অনেক মাথা খুঁড়তে হবে। আর এলাম আর ঢুকে পড়লাম, দরজা খুলে দিল, আর এমএলএ টিকিট পেয়ে গেলাম, ওটি আর হবে না।
বিজেপির নবনির্বাচিত সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে হিন্দু মুসলমান এক হও, কিন্তু অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন মুসলিম ভোট দরকার নেই। কি বলতে চান? দেখুন, শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির সংবিধানটা মেনে চলে। ভারতীয় জনতা পার্টির সংবিধানে কোনো জায়গায় লেখে নেই যে মুসলমান ভোট দরকার নেই, হিন্দু ভোট দরকার, কোনো জায়গাতেই লেখা নেই। আর আজকে এই বিজেপির সংবিধান মেনে শ্রমিক ভট্টাচার্য বক্তব্য দিয়েছে এবং বিজেপিতে আজকে কেন্দ্রীয় নেতা যারা আছে তাদের সব কটা জামাই মুসলমান। তাহলে তো জামাইগুলোকে সব মেয়ে কটাকে তালাক দিতে হয়। যারা বিজেপির কেন্দ্রীয় নেতা আছে তাহলে তো জামাইগুলোকে তালাক দিতে হয়, মুসলমান দরকার নেই, তাহলে পারবে না তালাক দিতে। এবং বিজেপির সংবিধানে, ভারতীয় জনতা পার্টির সংবিধানে কোথাও লেখা নেই যে শুধু এটা হিন্দুদের দল, মুসলমান দরকার নেই। আজকে এই কারণে শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির সংবিধানটা পড়েছে, সংঘের ওরিয়েন্টেড সংগঠন এটা, সেই জায়গাতে শ্রমিক ভট্টাচার্য এই কারণে বিজেপির পুরনো কার্যকর্তা এবং সে এক্স এমএলএ, বর্তমানে রাজ্যসভার এমপি এবং বহুত পুরনো কার্যকর্তা, তাই সে বিজেপির প্রতিটা ছন্দ প্রতিটা রন্ধ জানে। এবং সেই কারণে সে বলেছে যে যে মুসলমানরা হাতে তরোয়াল নিত তাদের হাতে আমি পেন ধরাতে চাই, এবং একদিকে মহরমের মিছিল যাবে, আরেকদিকে দুর্গাপুর মায়ের মিছিল যাবে, পারস্পরিক কোনো সংঘর্ষ হবে না, একটা সম্প্রীতির বার্তা দিচ্ছে, যেটা বিজেপির এজেন্ডা, যেটা মোদিজি বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা। সেখানে অন্য দল থেকে এসে হঠাৎ করে এসে সে 1 বছর আসুক আর 6 মাস আসুক আর 2 বছর আসুক বা 4 বছর আসুক, এই বিজেপির বা আরএসএসের সাথে খাপ খাওয়াতে অন্য দল থেকে এলে তাকে খাপ খাওয়াতে সময় লাগবে। কিন্তু বিজেপির শুভেন্দু অধিকারী তো সবসময় বলেন হিন্দু হিন্দু হিন্দু, হিন্দু মুসলিমদের প্রতি কোনো একটা বিভেদ তৈরি করে দেওয়ার সৃষ্টি করেন তিনি। কি বলতেছেন? সেটা দলের সিদ্ধান্ত না, আর আরএসএসের সিদ্ধান্ত না, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই ব্যক্তিগত সিদ্ধান্তে কে কি বলল, কে কি কইল, এটা দলের কিছু যায় আসে না। নরেন্দ্র মোদী লোকসভা কেন্দ্রে কাশিতে রাস্তায় বড় ফাটল দেখা গেছে, অর্থাৎ নরেন্দ্র মোদী নিজের কেন্দ্রেই যে এরকম দুর্নীতির একটা প্রভাব পড়েছে, ব্যাপারে কি বলতে চান? যে রাস্তার বেহাল দশা। আরে নরেন্দ্র মোদীকে ধরে টানছেন, এই দিদির আমলে সব কটা রাস্তাই তো ফাটল, বাড়িগুলোতেও তো ফাটল, ওনার চাকরি চুরিতেও ফাটল, চরম চরম গুরু বাতাসা 5 জনের বাড়ি তার ওখানেও রাস্তাতে ফাটল। এখানে তো রাস্তা হলে 7 দিনের মধ্যে পিচ উঠে যায়। হ্যাঁ, চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে। তৃণমূল সরকারের বিরুদ্ধে শ্রমিক ভট্টাচার্য বলছেন জোট করতে কংগ্রেস আর সিপিএম কে নিয়ে। কি বলবেন এর ব্যাপারে? শ্রমিক ভট্টাচার্য মজাক করে বলেছে, কারণ জোট এমনিতেই অলিখিত আছে, সিপিএম কংগ্রেস, কারণ কংগ্রেসের ভেঙেই তৃণমূল, আর সিপিএম আর কংগ্রেস এককালে এই সিপিএম বলতো কংগ্রেসকে জোরদার জমিদার, অলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, ডাইনি ইন্দিরা গান্ধীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এর স্লোগান। কম্পিউটার আসতে দিচ্ছি না, দাও না, ধর্ম আপিনের নেশা, এই যে ডায়লগ, সেই কংগ্রেসকে নিয়ে এখন সিপিএম চলছে। তাহলে যে সিপিএম কংগ্রেসকে চোর বলল, যে সিপিএম ইন্দিরা গান্ধীকে ডাইনি বলল, যে সিপিএম রাজীব গান্ধীকে চোর বলল, সেই কংগ্রেসের সাথে এখন জোট বাঁধছে। সুতরাং রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আজকে সিপিএম কংগ্রেস এক যদি হতে পারে, দুজন দুমেরুতে লড়াই করে গেছে সারা জীবন। কত কংগ্রেস হাত চিহ্ন করার জন্য মুখে কই মাছ ঢুকিয়ে দিয়েছে। বর্ধমানের সাঁইবাড়িতে সিপিএমরা কংগ্রেসের ছেলেকে খুন করে মাকে খাইয়েছে রক্তমাখা ভাত। সেই কংগ্রেস আর সিপিএম এখন
একসাথে এক ঝান্ডাতে দুজনে কংগ্রেসের হাত চিহ্ন আর কাস্তে হাতুড়ি তারা একসাথে করে লড়ছে। তো এটা যদি সম্ভব হয়, তৃণমূলের সাথে কংগ্রেসের তো তৃণমূলের ডিএনএ তো কংগ্রেস আছে, তা সুতরাং এক হয়ে লড়ার কথা বলে শ্রমিক ভট্টাচার্য আমার মনে হয় ভালোই করেছে। তো শেষ প্রশ্ন করবো যে শুভেন্দু অধিকারীর হিন্দু মুসলিম রাজনীতিতে একটা যে প্রভাব তৈরি করতো, সেটাতে আপনারা কোনো গুরুত্ব দিচ্ছেন না তাহলে, তাই তো? গুরুত্ব না কেন্দ্রীয় নেতৃত্ব দেয়, না আরএসএস দেয়, না কেন্দ্রীয় দল দেয়, আর বর্তমানে সভাপতি তিনিও দেন না। সুতরাং ব্যক্তিগতভাবে কেউ হিন্দু হিন্দু করতে পারে, কেউ মুসলমান মুসলমান করতে পারে। মমতা ব্যানার্জি হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক দল, মমতা ব্যানার্জি হচ্ছে পরিবারতান্ত্রিক দল। এখানে মমতা ব্যানার্জি যেটা বলবে সেটাই, কিন্তু ভারতীয় জনতা পার্টি তো ব্যক্তিকেন্দ্রিক দল না, ভারতীয় জনতা পার্টি তো শুভেন্দু কেন্দ্রিক দল না। ভারতীয় জনতা পার্টি শুভেন্দু আসার আগেই 18টা এমপি ছিল। ভারতীয় জনতা পার্টি ব্যক্তি কেন্দ্রিক দল না, এটা কালেকটিভ, অর্থাৎ কালেকটিভ ডিসিশন। আজকে ভারতীয় জনতা পার্টিতে যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে সংঘের একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, সেই পলিটিক্যাল অর্গানাইজেশনের যিনি হেড, অর্থাৎ সংঘের যিনি হেড মোহন ভাগতজি, তিনি পরিষ্কার ভাষায় জানিয়েছেন जो हिंदू मुसलमान को, भारतीय मुसलमान को हटाने के बाद बोलेगा, जो हिंदू इस मुसलमान को छेड़छाड़ करेगा वो हिंदू ही ना। तो अगर मोहन भगत जी ऐसा बड़ा बात बोल दिया तो कोई आदमी हिंदू हिंदू करता है नहीं करता है उसमें क्या फर्क पड़ेगा, दल का कोई फर्क नहीं पड़ेगा।